টানা 3 দিন ধরে টিপটিপ থেকে শুরু করে ঝমঝমিয়ে ভারী বর্ষণের পর আজ অবশেষে রোদের দেখা মিলল। নইলে আষাঢ় মাসের মাঝামাঝি এই সময় কলকাতার রাস্তাঘাটে এক প্রকার জলে ডুবে থাকে। কিন্তু আজকের আবহাওয়াটা খানিকটা আলাদা। পূর্ব আকাশে জমাট বাঁধা কালো মেঘের ফাঁক গলে নরম হালকা রোদ এসে পড়েছে মাটিতে। দিনটা রবিবার, অফিস যাওয়ার কোনো তাড়া নেই। শুয়ে বসেই বেশ খানিকটা সময় কেটে গেল। হঠাৎই খেয়াল হলো অনেকদিন ধরেই তারানাথের বৈঠকখানায় যাওয়া হয়নি। তার উপর আজকের খবরের কাগজে বড় বড় অক্ষরে ছাপা আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং আর সময় নষ্ট না করে বিছানা ছেড়ে উঠে পড়লাম। ধুতিখানা পাল্টে গায়ে একটা জামা গলাতে যাব, ঠিক সেই সময় দরজায় করাঘাতের আওয়াজ। কোনো রকমে জামাখানা পরে দরজাখানা খুলতেই দেখি একগাল হাসি মুখে কিশোরী সেন দাঁড়িয়ে, হাতে গরম গরম তেলে ভাজার ঠোঙা। আমাকে দেখেই হেসে বলল, এই তো, তুমি তো দেখছি তৈরি হয়েই আছো। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো বেরিয়ে পড়ি। তুমি তো মনে হচ্ছে আজকাল তারানাথের মতোই অন্তর্যামী হয়ে উঠেছ। সবার মনের খবর পেয়ে যাচ্ছ। কি ব্যাপার বলো তো? তন্ত্র সাধনায় মন দিয়েছো নাকি? আরে না না, কৌতূহল থাকলেও সেসব শেখার ইচ্ছে আমার নেই। তবে একটা গুণ যে আমার আছে, সেটা কিন্তু বলার মতো। জানতে চাও? আমি দুদিকে মাথা নাড়তেই সে রসিকতা মেশানো গলায় বলল, এই যে, আমি সবার মন না পড়তে পারলেও তোমার মনের খবর কিন্তু আমার অজানা নয় ভায়া। এমন বাদলা দিনে ঘরে বসে সময় নষ্ট করা আমাদের ধাতে নেই। এটা বুঝতে অন্তর্যামী হওয়ার দরকার পড়ে না। আর বিশেষ দেরি করে লাভ নেই বুঝে আমরা মটলেনের দিকে পা বাড়ালাম। ধর্মতলা গামী ট্রেনে করে এসে পৌঁছলাম মটলেনে। কিন্তু পাড়ার মোড়ে দোকানটার সামনে পৌঁছেই কপালে হাত পড়ল আমার। দোকানখানা বন্ধ। এবার কি করা যায়, এটাই মনে মনে ভাবতে লাগলাম। কারণ তারানাথের আড্ডায় পাসিং শো ছাড়া প্রবেশ একরকম নিষিদ্ধই বলা চলে। এরই মধ্যে আরো একটি অদ্ভুত বিষয় চোখে পড়ল আমার। দেখলাম কিশোরীর মুখে আশঙ্কার রেশ মাত্র নেই, বরং সে তার চিরাচরিত ফুরফুরে মেজাজ নিয়েই দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই সে বলে উঠল, কাল অফিস থেকে ফেরবার পথেই আমি ঠাকুরমশাইয়ের জন্য পাসিং শোয়ের প্যাকেটখানা কিনে রেখেছিলাম। এই ভরা বর্ষায় যে এমন কিছু হতে পারে তার অনুমান আগে থেকেই আমি করেছিলাম, তাই আর কোনো ঝুঁকি নিতে চাইনি। এখন চলো ভায়া, আর দেরি করা ঠিক হবে না। কিশোরীর কথা শুনে এবার যেন আমিও খানিকটা আশ্বস্ত হলাম। যাক বাবা, অন্তত আবার বাড়ির পথ ধরতে হবে না। তারানাথের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হতেই দরজাখানা খুলে দিল চারি। আমি এবং কিশোরী একে অপরের দিকে তাকিয়ে নীরবে প্রবেশ করলাম ভিতরে। আমাদের আগমনের আভাস যে তারানাথ আগেই পেয়েছিলেন তা এখন জলের মতোই স্পষ্ট। ভেজা জুতো জোড়া একপাশে খুলে রেখে তার বিষয়ে চারিকে জিজ্ঞাসা করতেই সে জানালো, সকাল থেকে বৈঠকখানার ভিতর বসে তারানাথ যেন কি একটা জপ করে চলেছে এবং মাঝে মধ্যেই জানালার কাছে গিয়ে বাইরে আকাশের দিকে তাকাচ্ছে। হয়তোবা আবহাওয়ার কোনো গতিবিধির উপর নজর রাখছে। বিষয়খানে নিজের চোখে দেখবার তাগিদেই হোক কিংবা মনের ভেতর জন্ম নেওয়া কৌতূহলের বশেই আর সময় নষ্ট না করে আমরাও এগিয়ে গেলাম বৈঠকখানার দিকে। কিন্তু কোথায় কি? বৈঠকখানায় পা রাখতেই দেখি তারনাথ চোখ বন্ধ করে গড়গড়াতে টান দিচ্ছে। আমরাও বিনা বাক্য ব্যয়ে নড়বড়ে তক্তপোষ্ঠের ওপর গিয়ে বসলাম। ভাঙা পুরনো তক্তপোষখানা সেই ভারে শব্দ করে উঠল। আমাদের উপস্থিতি টের পেয়ে তারনাথ চোখ খুলল। এরপর মুখে হালকা হাসি ফুটিয়ে বলল, এসো এসো, এমন দিনে তোমাদের ঘরে মন টিকবে না তা আমি আগেই জানতাম। চারিকে বলে রেখেছি চায়ের জল বসাতে। এসো। চা তো হবেই, কিন্তু তার সঙ্গে একখানি গল্প না শুনলে ব্যাপারখানি ঠিক জমবে না। কি বলেন ঠাকুরমশাই? গল্পের লোভে যে কিশোরী আসল ব্যাপারখানা জিজ্ঞেস করতেই বেমালুম ভুলে গেছে তা আমার চোখ এড়ালো না। তাই আর দেরি না করে জিজ্ঞেস করেই ফেললাম, ঠাকুরমশাই,
গল্প শুরু করার আগে আমার একখানি প্রশ্ন আছে। বেশ তো, কি প্রশ্ন আছে বলো। চারি বলছিল আপনি নাকি সেই সকাল থেকে কি সব মন্ত্র জপ করে চলেছেন, তা বিশেষ কোনো সাধনা করছেন নাকি? তেমন কিছুই নয়, চারিত ছেলে মানুষ, সে কি আর এত কিছু বোঝে। আমি আসলে খানিক ধ্যানে বসেছিলাম। তবে হ্যাঁ, সেই ধ্যান সম্পন্ন করবার জন্য এক বিশেষ মন্ত্রের প্রয়োজন। কি মন্ত্র, কি মন্ত্র, তার বিশেষত্ব কি, তা আপাতত গোপনীয়ই থাক। আর ফলাফল? তারপর এখনই তোমাদের বলা যাবে না, কাল সকাল হলেই তোমরা ঠিক বুঝতে পারবে। মনে রেখো, কিছু কিছু উত্তর সময়ের আগে কখনোই জানা উচিত নয়। সঠিক সময় এলে তারা নিচে থেকেই ধরা দেয়। তাহলে এবার ঘটনাখানি শুরু করা যাক। তবে তার আগে তারানাথ নিজের হাতখানি বাড়িয়ে দিতেই কিশোরী পাসিং শোয়ের প্যাকেটখানি এগিয়ে দিল। এরপর নিজের চিরাচরিত অভ্যাস বজায় রেখে, অর্থাৎ পাসিং শোয়ে একটি দীর্ঘ সুখ টান দিয়ে সে বলতে আরম্ভ করলো। তোমরা নিশ্চয়ই জানো, মনুষ্য জীবন নানান ঘটনায় পরিপূর্ণ। কোনোটা বড়, কোনোটা ছোট। কিন্তু কিছু কিছু ঘটনা এমন হয় যার রেশ আজীবন থেকে যায়। আর আজ যে ঘটনাটি তোমাদের শোনাতে চলেছি, তার রেশ যে তোমাদের জীবনেও আজীবন থেকে যাবে, সে বিষয়ে আমি নিশ্চিত। তখন তোমরা বুঝতে পারবে মন্ত্র বলে কোনো দেবী শক্তি হোক কিংবা কোনো অপশক্তি, তাদেরকে বেঁধে রাখার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। কারণ শক্তিকে বন্দি করা গেলেও তাকে দিয়ে বশ্যতা স্বীকার করানো যায় না। সময় পেলেই সে তার প্রতিশোধ নিতে চায়। আর সেই প্রতিশোধের আগুন কখনোই শুধু সেই সাধকের উপরে এসে পড়ে না, বরং চারপাশে নিরপরাধ মানুষগুলোর জীবনও বিপন্ন করে তোলে। এই কারণেই সব মন্ত্র জানলেও তাকে ব্যবহার করা উচিত নয়। মনে রেখো, প্রকৃত বিদ্যার্থী যেমন কখনোই তার শিক্ষাকে জাহির করবে না, ঠিক তেমনই একজন প্রকৃত সাধকও নিজের আসল শক্তির সঙ্গে পরিচয় ঘটায় না। সে জানে কোথায় কতটুকু শক্তি প্রয়োগ করা উচিত, এবং তার সাধনার মাধ্যমে সে কেবল দেবী শক্তির আরাধনাই করে থাকে। তবে আরাধনা এবং আবদ্ধ সাধনার মধ্যে একটা সূক্ষ্ম রেখা রয়েছে, আর এই রেখাকে অতিক্রম করলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে তা আমি নিজের চোখে দেখেছি। সেই পরিণতি আমাকে বারংবার সতর্ক করেছে সঠিক পথকে অনুসরণ করতে। এর আগেও আমি বহুবার তোমাদের বলেছি যে একটি ঘটনার সমাপ্তির মধ্যেই আরেকটি ঘটনার সূচনা লুকিয়ে থাকে। এই ঘটনাখানিও তার ব্যতিক্রম নয়। শালবনী গ্রামে ডাইনির উৎপাতে যখন গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখনই সেই অপশক্তিকে প্রতিহত করতে গিয়েই আমার সাক্ষাৎ হয় বেনারস ফেরত এক সাধুর সঙ্গে। তিনি তখন প্রায় মনস্থির করে ফেলেছিলেন সাধনার পথ ছেড়ে এবার সংসার ধর্মে মন দেবেন। কিন্তু তিনি আমাকে বলেছিলেন, আমার সাধনার পথ দীর্ঘ না হলেও সংসারের মাঝেই এই সাধনাকে বহন করে যেতে হবে। এ পথ থেকে আমার নিস্তার নেই, কারণ আমি সাধনাকে বেছে নিইনি, বরং সাধনাই আমাকে বেছে নিয়েছে। সেই সময় সেইখানে দাঁড়িয়ে আমার তরুণ যুবক মন তার কথাখানির গুরুত্ব বুঝতে পারেনি ঠিকই, কিন্তু আজ তা বেশ বুঝতে পারি। যাই হোক, প্রায় 10 ঘন্টার দীর্ঘ যাত্রার পর মটলেনে ফিরেই বুঝলাম বিশ্রামের কোনো অবকাশ নেই। বাড়িতে ঢুকে দরজার পাশে বসে সবেমাত্র জুতো জোড়া খুলতে যাব, এমন সময় আমার স্ত্রী এসে জানালো বৈঠকখানায় একজন ভদ্রলোক আমার জন্য অপেক্ষা করছেন। গত 1 সপ্তাহে নাকি এই নিয়ে 5 বার এসেছেন। অগত্যা এতক্ষণের সমস্ত পরিকল্পনা ছেড়ে আমার বৈঠকখানার দিকেই এগোতে হলো। বৈঠকখানায় ঢুকতেই দেখি তক্তপোষের উপর মাথা নিচু করে বসে রয়েছেন এক যুবক। বয়সে সে আমারই বয়সী হবে, কিংবা খানিক ছোটও হতে পারে। চিন্তাশীল মুখভঙ্গি নিয়ে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রয়েছে, হয়তো কিছু ভাবছে। ছেলেটির মাথা চুলগুলো এলোমেলো, চোখের কোণে কালি জমাট বেঁধেছে, যেন বহুদিন ভালো করে ঘুমাতে পারে। তাকে দেখে আমার খানিক করুণা হলো বই কি, তবে আমার বাড়িতে তার উপস্থিতির কারণ তখনও আমার অজ্ঞাত ছিল।
মনের ভেতর প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল। তার উত্তর জানার জন্য আমি বললাম, তুমি বোধহয় আমাকে খুঁজছিলে। আমার কথাখানি তার কানে যেতেই সে যেন সেই তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর খানিক ভাবে জিজ্ঞাসা করলো, আপনি কি তারানাথ মশাই? হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী। তবে এই মুহূর্তে কোনো প্রকার পুষ্টি বিচার তো আমার দ্বারা সম্ভব নয়। তুমি বরং কাল এসো। আগে না না, আমি কুষ্টি বিচারের জন্য আসিনি। আমি এসেছি ভীষণ বিপদে পড়ে। দেখো বাপু, আমি একজন সাধারণ কুষ্টি বিচারক মাত্র। হাত দেখে ভাগ্য গণনা করি। তোমাকে বিপদে ফেলে উদ্ধার করার মতো ক্ষমতা আমার কাছে নেই। এ কি বলছেন ঠাকুর মশাই? আপনি ছাড়া এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথই তো আমাদের কাছে নেই। আমি মা ঠাকুরনকে কথা দিয়েছিলাম যে আপনাকে নিয়ে তবেই ফিরব। তোমার কথার অর্থ আমি বুঝতে পারছি, তবে এমতো পরিস্থিতিতে নিজের স্ত্রী ও কন্যাকে একা রেখে তোমার গ্রামে যাওয়া আমার পক্ষে ঠিক সম্ভব নয়। আমি সংসারী মানুষ, আর সংসারের দায়িত্ব এড়িয়ে চলার কোনো উপায় আমার নেই। একজন মানুষ বিপদে পড়ে আপনার কাছে সাহায্য নিতে চাইছে, আর আপনি কিনা সোজাসুজি মানা করে দিলেন? গল্পের মাঝে তার অযাচিত প্রশ্নের কারণে বারংবার আমি বিরক্ত হয়েছি বটে, কিন্তু সেদিন সেই প্রশ্নটা অদ্ভুতভাবে যথাযথ মনে হলো আমার। তার সঙ্গে তারানাথের মুখ থেকে উত্তর শোনার কৌতূহলখানিও চেপে রাখতে পারলাম না। তোমাদের একটা কথা বলি শোনো, আমি যদি সেই আগের মানুষটা থাকতাম তবে ওনার অনুরোধ মেনে নেওয়ার ক্ষেত্রে একবারও ভাবতাম না। কিন্তু ঘটনাচক্রে আমি তখন সংসারী। সংসারের টান বড় বিচিত্র জিনিস, বুঝলে? একবার সেই টানে নিজেকে জড়িয়ে ফেললে অবান্তর কোনো সিদ্ধান্ত কিছুতেই নেওয়া যায় না। হাজারো দিক দিয়ে বিষয়টিকে পরিমাপ করে তারপর কোনো সিদ্ধান্তে উপনীত হতে হয়। আমিও কিছুটা তাই করেছিলাম। কিন্তু ছেলেটি যে সহজে হার মানবার পাত্র নয়, তা ততক্ষণে আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। শেষবার চেষ্টা না করে সে যে এখান থেকে নড়বে না, তা বুঝতে আর বাকি রইল না। এবং সেই মুহূর্তে আমার মনে হলো, ওকে যদি অন্তত সেই সুযোগখানি না দিই, তবে গুরুদেবের কাছ থেকে পাওয়া দীক্ষার অর্থই বা কী? কারণ সাধনা তখনই সার্থক হয় যখন তা মানুষের বিপদে ডেকে আনে। এই সমস্ত সম্ভাবনার মাঝেই দেখলাম আমার শত আপত্তি অগ্রাহ্য করে কোমরে বাঁধা পুটুলিখানি খুলে ফেলল। তারপর সেটির ভিতর থেকে লাল মসলিনের মোড়া একটি পাত্র বার করে আমাদের দিকে এগিয়ে দিল। ঠাকুর মশাই, আপনাকে বাধ্য করার দুঃসাধ্য আমার নেই। তবে তবে শুধু এই চিঠিখানি একবার পড়ে দেখবার অনুরোধ রইল ঠাকুর মশাই। এরপরেও যদি আপনার মনে হয় যে আপনি আমাদের সাহায্য করতে পারবেন না, তবে আমি আর একটিও কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাব আমি। হ্যাঁ, আজ পর্যন্ত বিপদে পড়ে আমার এই বৈঠকখানায় যতজন মানুষ এসেছে, তাদের প্রত্যেককেই আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেছি। কিন্তু 40 জন্মের পর থেকেই আমার আভ্যন্তরীণ পিতৃসত্তা যেন বারবার মনে করিয়ে দিতে লাগলো এখন তার আমাকে প্রয়োজন। সাধনার যাত্রাপথের বাইরে গিয়ে এবার সংসার ধর্মে মন দেওয়ার সময় এসেছে। যদিও এর আগে বহুবার আমি এই সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু একটিবারও সফল হইনি। সাধনা হোক কিংবা তন্ত্রশক্তি, সেজন্য এক অদৃশ্য বন্ধন। তাকে উপেক্ষা করে সাধারণ জীবনযাপন করা আমার পক্ষে যে সম্ভব নয়, তা কখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। তবু মনে মনে ভাবলাম, এবার আর নয়। এতদিন বহু মানুষের বিপদে পাশে থেকেছি, কখনো পিছু পা হয়নি। কত রাত যে নির্ঘুম কেটেছে তার হিসেবও আর নিজের কাছে নেই। কিন্তু এবার যেন শপথই নিলাম, এই দীর্ঘ যাত্রাপথের মাঝে এবার খানিক বিরতি দেবার। তবে তা নিজের জন্য নয়, বরং সংসারের জন্য। কিছু মানুষ যা ভাবে তা কি আর সবসময় হয়? আমার ক্ষেত্রেও খানিক তেমনটাই ঘটল। ছেলেটিকে যে আমি কত সাহায্য করতে পারবো না, সে কথা মুখে বললেও মন তাতে সায় দিল না, বরং মনের ভেতর কোথাও একটা অস্বস্তি রয়ে গেল।
এত দূর থেকে যে মানুষটি একমাত্র আমার কাছেই সাহায্য চাইতে এসেছে, তাকে এভাবে ফিরিয়ে দেওয়ার কি আদৌ ঠিক হবে? এই ভাবনাটা কিছুতেই ঝেড়ে ফেলতে পারছিলাম না। শেষমেশ স্থির করলাম, চিঠিখানি পড়ে যদি মনে হয় বিপদ এতটাই গুরুতর যে সেখানে আমার উপস্থিতি না হলে কারো প্রাণ সংশয়ের আশঙ্কা আছে, তবেই এই যাত্রাপথে পা বাড়াবো। নচেত তাকে অন্য কোনো তন্ত্রসাধকের ঠিকানা দিয়ে বিদায় জানাবো। ছেলেটার দিকে তাকিয়ে খানিক গম্ভীর স্বরে বললাম, কই চিঠিখানি দাও দেখি। তিনি ধুতির সঙ্গে বাঁধা কাপড়ের পুঁটুলিখানি খুলে লাল মসৃণে মোড়া একটি পত্র বার করলেন। চিঠিখানি এখনকার দিনের চিঠির মতো নয়, বরং আগেকার দিনের জমিদার বাড়িতে কিংবা বিশেষ প্রয়োজনে গোপনে খবর পাঠাতে যে ধরনের পত্র ব্যবহার করা হতো, ঠিক সেই রকমই। চিঠির দুই দিকে লাগানো তামার হাতল দুটো টেনে দু হাতে ধরে বিপরীত দিকে টান দিতেই লাল কাপড়ের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো যত্ন করে লেখা পত্রখানি। সম্মানীয় তারানাথ মশাই, তন্ত্র জ্যোতিষবিদ্যায় আপনি যে একজন বিশেষজ্ঞ সে কথা আমরা পূর্বেই জেনেছি। আপনার খ্যাতিও এখন বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সেই কারণেই আপনাকে চিঠি লিখছি। আমাদের ভৈরবডাঙ্গা জমিদার বাড়িতে কিছুদিন ধরে একের পর এক অশুভ ঘটনা ঘটছে। শুধু জমিদার বাড়ির মধ্যেই নয়, এইসব অঘটনের রেশ এসে পড়েছে পরিবারের উপরেও। বিশেষ করে আমাদের একমাত্র পুত্রবধূকে ঘিরে ক্রমশ এমন কিছু ঘটনা ঘটছে যাতে তার প্রাণ সংশয়ের আশঙ্কা অস্বীকার করা যায় না। আর সেই কারণেই আমাদের পরিবারের সামনে বড় কোনো বিপদের ভয় নিয়ে আমরা সকলেই ভীষণ উদ্বিগ্ন। চাইলে এই চিঠিতেই সমস্ত ঘটনা বিস্তারিত লিখতে পারতাম, কিন্তু তাতে আসল রহস্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই বিপদ থেকে আমাদের উদ্ধার করার ক্ষমতা একমাত্র আপনারই আছে বলেই আমরা বিশ্বাস করি। অতএব আপনার দ্রুত আগমন আমাদের একান্ত প্রয়োজন। ভৈরবডাঙ্গা জমিদার বাড়িতে এসে এই অশুভ ঘটনাগুলির কারণ অনুসন্ধান করে তার প্রতিকার করবেন, এই আমাদের আন্তরিক অনুরোধ। বিনীত রাজেশ্বরী মজুমদার, ভৈরবডাঙ্গা জমিদার বাড়ি। চিঠিখানি পড়ে আমি কয়েক মুহূর্ত স্থির হয়ে বসে রইলাম। মনে হলো যেন মুহূর্তের মধ্যেই আমার ভেতরের সমস্ত ভাষা লোপ পেয়েছে। চিঠির প্রতিটি শব্দ যেন স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছিল এক সন্তানকে বাঁচানোর জন্য এক মায়ের কাতর আর্তি। সেই সঙ্গে আমি এও বুঝতে পেরেছিলাম যে তারা যেই ঘোরতর বিপদের মধ্যে পড়েছে সেখান থেকে নিস্তার পাওয়ার পথ হয়তো আমার কাছেও স্পষ্ট নয়। তবে লোকটিকে ফিরিয়ে দিতে আর মন সায় দিল না। তাই আগেই স্থির করেছিলাম, চিঠিখানি পড়ে যদি কারোর প্রাণ সংশয়ের আশঙ্কা আমার মনে জাগে, তবে সেই পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করাই হবে আমার কর্তব্য। আর তখনই যেন আমার মস্তিষ্ক জানান দিল যে এক মুহূর্ত সংসার ধর্মের থেকেও বড় আরেক ধর্ম আমার সামনে দাঁড়িয়ে আছে। সে ধর্ম মানুষের প্রাণ রক্ষার ধর্ম। গুরুদেব একদিন আমায় বলেছিলেন, মনে রেখো তারানাথ, জীবনে এমন সময় আসবে যখন মনে হবে কোনো পথই বেছে নেওয়া সম্ভব নয়, অথচ ঠিক তখনই একটি পথ বেছে নিতে হয়। আমি তোমাকে শুধু এইটুকুই বলবো, সব সময় জগৎ সংসারের ধর্মকেই আগে রেখো। কারণ তোমার জন্মই হয়েছে এই জগৎ সংসারের ধর্ম পালন করার জন্য। সেই ধর্ম পালন করার পরেই আসে সাধনার পথ। সংসার রক্ষা করার দায়িত্ব যেমন তোমার, তেমনি সাধনার পথে পা রাখার পর যদি সেই সাধনার মাধ্যমে কারো জীবন রক্ষা
রক্ষা করা যায়, তবে তবে সেই পথকেই আগে বেছে নেওয়ার দায়িত্ব তোমার। কেমন? গুরুদেবের কথাগুলো তখন যেন নতুন করে আবার মাথার ভেতর নড়ে চড়ে উঠল। আর তাই নিজেকে দ্বিধায় না রেখে আমি স্থির করলাম ভৈরবডাঙ্গা গ্রামে আমায় যেতেই হবে। চিঠিখানি পড়বার পর সেটি খামে পুরে সামনের জলচৌকির উপর নামিয়ে রাখতে যেতেই ছেলেটি প্রশ্ন করল, আগে আগে চিঠিখানি পড়ে কি সিদ্ধান্ত নিলেন ঠাকুরমশাই? তোমাদের গ্রামের জমিদার মশাই পরিবার যে কোনো বড় বিপদের সম্মুখীন হয়েছেন তা চিঠিখানি পড়েই আমি বেশ অনুমান করতে পারছি। যদিও সেই আশঙ্কা বা বিপদের কথা রাজেশ্বরী দেবী আমাকে স্পষ্টভাবে জানাননি, তবুও আমি তোমার সঙ্গে সেই গ্রামে যেতে প্রস্তুত। এতক্ষণে যেন ছেলেটির মুখ আবার উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুরমশাই। আপনি আপনি শুধু বলুন যে আপনি কবে যাবেন। আপনার যাওয়ার সমস্ত বন্দোবস্ত আমি করে রাখবো ঠাকুরমশাই। বেশ, তাহলে দেরি করে আর কোনো লাভ নেই। কাল সকাল হলেই আমরা রওনা দেব, কেমন? তোমার সঙ্গে যে গাড়োয়ান এসেছে তাকে আপাতত ফিরে যেতে বলো। এটুকু রাস্তা আমরা ট্রেনে যাব। স্টেশনে নেমে তাকে খবর দিয়ে রেখো সে যেন গরুর গাড়ি নিয়ে তৈরি থাকে। আগে আগে ঠাকুরমশাই, তাই হবে খন। তা তোমার নামটাই যে জানা হলো না, কি নাম তোমার? আমার নাম হারাধন ঠাকুরমশাই। তবে গ্রামের সবাই আমাকে ভালোবেসে হারু বলেই ডাকে। আচ্ছা বেশ, আমিও তোমাকে তোমার এই নামেই ডাকবো। তবে কাল ভোরে তৈরি হয়ে থেকো, আমরা ভোরে ট্রেনখানি ধরবো, বুঝলো তো? সেই রাতেই আমি স্ত্রীকে ঘটনাখানি জানালাম। ভাবলাম এইবার সে হয়তো আমাকে বাধা দেবে, কারণ এই সবে আমি বাড়ি ফিরেছি, আবারও কিনা বেরিয়ে পড়তে হবে। কিন্তু যা ভাবলাম হলো তার একেবারে উল্টো। সে আমাকে বলল চারিকে নিয়ে না হয় সে কিছুদিন নিজের বাপের বাড়িতে থেকেই ঘুরে আসবে, এবং আমি যেন নিশ্চিন্তভাবে নিজের কাজ ছেড়ে ফিরে আসি। মাঝে মাঝে এই সাধারণ মেয়েটির মাঝে আমি যেন অসাধারণত্বের ছোঁয়া দেখতে পাই। কি ভীষণ বাস্তবতার জ্ঞান যে তার মধ্যে লুকিয়ে আছে, এটাই বারংবার আমাকে বিস্মিত করে তোলে। যে সামান্য কথাটা আমার মনকে বোঝাতে এতখানি সময় লেগে গেল, তা যে সে কয়েক মুহূর্তে এভাবে মেনে নেবে, তা ভেবেই নিজেকে কখনো কখনো বেশ ভাগ্যবান বলেই মনে হয় আমার। পরদিন সকাল হতে কাঁধের জোলাজুখানি গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম বীরভূমের উদ্দেশ্যে। তবে এই যাত্রায় আমি একা নই, আমার সঙ্গী হলো জমিদার বাড়ির প্রধান পরিচারক হারু। শশাঙ্ক শেখর মজুমদারের কড়া আদেশ সেজন্য আমাকে সঙ্গে করেই সেখানে নিয়ে যায়। আমি মনে মনে ভাবলাম এত দীর্ঘ যাত্রাপথে তার মতো একজন সঙ্গী থাকার বিষয়টি এত মন্দ নয়। কলকাতা থেকে প্রথমে ঘোড়ার গাড়িতে করে আমি আর হারু এসে পৌঁছলাম শিয়ালদহ স্টেশনে। এরপর সেখান থেকে ভৈরবডাঙ্গা। গ্রামের দিকে যে ট্রেনখানি যায় সেটাই ধরলাম। হারাধন নিজের সঙ্গে কিছু শুকনো খাবার নিয়ে এসেছিল, পথে সেইটুকু দিয়েই ক্ষুধা নিবারণ করতে হলো। যদিও সে আমাকে জোর করেছিল কোনো স্টেশনে নেমে কিছু খাওয়ার জন্য, কিন্তু তোমরা তো জানোই পথে ঘাটে বিশেষ কিছু খেতে আমি বরাবরই অপছন্দ করি। সুতরাং স্থির হলো জমিদার বাড়ি পৌঁছে সে নিজের হাতে আমার জন্য দুপুরের ভোজের ব্যবস্থা করবে। যথাসময়ে ট্রেনখানি এসে থামলো ভৈরবডাঙ্গা স্টেশন চত্বরে। বেশ মাঝারি ধরনের স্টেশনখানা। শহরের সভ্যতা ধাঁচ যে এখনও সেখানে এসে পৌঁছয়নি তা বুঝতে পারলাম আমি। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাখানি চলে গিয়েছে তা ধরে কয়েক পা এগোতেই দেখি একজন গাড়োয়ান গরুর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম সে আমাদেরই আসার অপেক্ষায় ছিল। সুতরাং আর দেরি না করে আমি এবং আরাধন সেই গাড়িতেই চেপে ধীরে ধীরে গ্রামের ভেতরের দিকে রওনা দিলাম। গ্রামের ঠিক মাঝ বরাবর কিছুটা উঁচু জমির উপর দাঁড়িয়ে থাকা বিশাল দুমহলা বাড়িটার প্রতিটা ছত্রে ছত্রে শৌখিনতার ছাপ স্পষ্ট। পায়ের নিচে মোটা মোটা বেলে পাথরের ফলক, দুপাশে সারি দিয়ে দাঁড়ানো কারুকার্য গঠিত থাম, সব মিলিয়ে বোঝা যাচ্ছিল
একসময় এই বাড়িতে অর্থ প্রতিপত্তির কোনো অভাব ছিল না। মুগ্ধ দৃষ্টিতে প্রাচীন জমিদার বাড়ির সেই অতীত ঐশ্বর্য অনুভব করতে করতেই যেই চৌহদ্দির ভেতরে পা রাখলাম, সেই মুহূর্তেই আমার মুখের ভাবখানা কেমন যেন বদলে গেল। চারিদিকে এত গাছপালা থাকা সত্ত্বেও আশ্চর্য, সামান্য বাতাসটুকুও যেন এই বাড়ির সীমানা পেরিয়ে ঢুকতে পারছে না। চারপাশ জুড়ে এক অদ্ভুত থমথমে ভাব, ভারী নিস্তব্ধতা জমে রয়েছে। শুধু তাই নয়, হঠাৎ নাকে এসে লাগলো এক ধরনের তীব্র গন্ধ। গন্ধটা আমার বড়ই চেনা। ধূপের ছাই আর শ্বেত চন্দনের গুঁড়ো মিশলে যেমন গন্ধ ওঠে, ঠিক তেমনই। মুহূর্তের মধ্যেই মনে হলো আমি যেন কোনো চিতার পাশে এসে দাঁড়িয়েছি। সেই ভাব কাটিয়ে শ্বেত পাথরের সিঁড়ি দ্বীপে ওপরে উঠতেই চোখে পড়ল পূর্ববঙ্গীয় কাঠের শিল্পকলার ধাঁচে গড়া অপূর্ব সব নকশা। লম্বা বারান্দাখানি পেরিয়ে আমরা একটা বড় ঘরের সামনে এসে পৌঁছালাম। দরজার ঠিক বাইরে দাঁড়িয়েছিলেন জমিদার শশাঙ্ক শেখর মজুমদার এবং জমিদার গিন্নি রাজেশ্বরী দেবী। আমাকে দেখেই তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন। জমিদার মশাইয়ের মুখে বয়সের ছাপ স্পষ্ট, কিন্তু তার চেয়েও স্পষ্ট চোখে জমে থাকা গভীর দুশ্চিন্তা। তবুও যেন নিজের ব্যক্তিত্বকে শক্ত হাতে ধরে রেখেছেন। আমার দিকে কয়েক পা এগিয়ে এসে তিনি বললেন, আপনাকে অনেক ধন্যবাদ তারানাথ। আপনি না এলে যে কি করতাম সত্যি বুঝতে পারছি না। হ্যাঁ, এভাবে বলবেন না। আপনাকে সাহায্য করতে পারলে আমি নিজেকে ভাগ্যবান বলেই মনে করব। জমিদার মশাইয়ের চোখে এবার যেন আশা লক্ষ্য করলাম। তিনি হারুর উদ্দেশ্যে বললেন, তুই তারানাথ মশাইকে ওনার ঘরখানি দেখিয়ে দে, আমি ততক্ষণ ওনার আহারের বন্দোবস্ত করি। বারান্দার একেবারে শেষ প্রান্তে থাকা ঘরটির দরজাটা হারাধন খুলে দিল। ভেতরে ঢুকেই দেখলাম ঘরটি বেশ বড় এবং আলো বাতাস ঢোকার যথেষ্ট ব্যবস্থা আছে। দক্ষিণ দিকে দুটি বড় সেগুন কাঠের জানালা, জানালার পাল্লা খুললে দূরে আম গাছের ডালপালা চোখে পড়ে। ঘরের মাঝখানে রাখা একটা চৌকাঠে কাঠের খাট, তাতে খোদাই করা পুরনো আমলের নকশা এখনো স্পষ্ট। কাঠের পাশে একটা জল চৌকি আর তার উপরে পিতলের হাঁড়ি রাখা। সবকিছুই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এত দীর্ঘযাত্রার পর এবার খানিক ক্লান্ত লাগছিল বই কি, যাই হোক। আরও তখন হাত পা ধোয়ার জন্য উষ্ণ গরম জল নিয়ে এলো। জামা কাপড় বদলে আমি এবং জমিদার মশাই বৈঠকখানায় এসে বসলাম। চাকর ততক্ষণে রাতের খাবার পরিবেশন করে দিয়ে গেল। সরু বাসমতি চালের ভাত, সোনামুগ ডাল, ভেড়ার গোরমা, 2-3 রকমের মিষ্টি, সে এক এলাহি আয়োজন। এ কি করেছেন জমিদার মশাই? এত খাবার কি একসঙ্গে খাওয়া যায় নাকি? তেমন কিছু যে করতে পারিনি। এতটা পথ এসেছেন, এইটুকু না খেলে যে আমি মনে বড় কষ্ট পাবো। সত্যি সত্যিই এতটা পথ আসার কারণেই বেশ খিদে পেয়েছিল আমার। ভোজন পর্ব শেষ হতেই জমিদার মশাই বললেন, এবার আপনি খানিক বিশ্রাম করুন, তারপর বিকেল বেলায় ধীরে সুস্থে সমস্ত ঘটনাটা আপনাকে বলবো। দুপুরবেলা ভুরি ভোজের পর আরাম কেদারায় বসে বেনারসি মিষ্টি পান চিবোচ্ছি। এমন সময় দরজার বাইরে থেকে কারোর আওয়াজ পেলাম। তারানাথ মশাই ঘুমিয়ে পড়েছেন নাকি? উঠে গিয়ে দরজা খুলতে দেখি স্বয়ং জমিদার মশাই অর্থাৎ শশাঙ্ক শেখর মজুমদার দাঁড়িয়ে আছেন। আমি হেসে বললাম, না না, ওইখানে বিশ্রাম নিচ্ছিলাম আর কি। আমার কথা শুনে তিনি বোধহয় খানিক অপ্রস্তুত হয়ে গেলেন। বললেন, তাহলে তো দেখছি খুব অসময়ে এসে পড়লাম। না, আমারই ভুল। ঠিক আছে, আপনি বিশ্রাম করুন, পরে সময় করে কথা হবে। আপনি ঘরে যান, আমি মিনিট 5-এর মধ্যেই আসছি, কিছু কথা আছে। তিনি মাথা নেড়ে সেখান থেকে চলে যেতেই আমিও উঠে বসলাম। জানলার বাইরে তাকিয়ে দেখি সূর্য ক্রমশ পশ্চিমের দিকে ঢলে পড়ছে। গায়ে হালকা একটা শাল জড়িয়ে নিয়ে বাইরে বেরোতেই দেখি হারু দরজার কাছে দাঁড়িয়েছিল। আমাকে দেখেই বলল, চলুন চলুন ঠাকুর মশাই, সকলে আপনার অপেক্ষাতেই রয়েছে, চলুন। আমরা আবারও সেই বৈঠকখানা দিকে এগোলাম। ভিতর ঢুকেই দেখলাম জমিদার মশাই গিন্নিমা বসে রয়েছেন। সকলের মুখে চাপা উদ্বেগের ছাপ স্পষ্ট। আসুন তারানাথ মশাই,
আপনার আসবারই অপেক্ষায় ছিলাম। আমি সামনের তক্তপোষের উপরে গিয়ে বসতেই তিনি বলতে আরম্ভ করলেন। আপনাকে যখন না বললেই নয়, তখন গোড়া থেকেই শুরু করে। আপনি তো জানেন আমার একমাত্র ছেলের নাম ব্রজরাজ মজুমদার। যেমন সাহসী তেমন পরাক্রমী, কোনো কিছুকে সে খুব একটা পরোয়া করে না। জমিদারি যাবতীয় খুঁটিনাটি তার নখদর্পণে, যাকে বলে একেবারে যোগ্য উত্তরসূরি। মনে মনে ভেবে নিয়েছিলাম আর কটা দিন পরেই জমিদারির ভারটা তার হাতেই তুলে দিয়ে গিন্নিকে নিয়ে তীর্থ ভ্রমণে বেরোবো। কিন্তু ঘরে বিবাহযোগ্য ছেলে রেখে গিন্নি কোথাও যেতে নারাজ। তাই যথারীতি উপযুক্ত পাত্রীর খোঁজও শুরু করলাম। তবে আমাদের সামনে এক গভীরতম সমস্যা এসে উপস্থিত হয়েছিল। ব্রজরাজের কুণ্ডলিতে ছিল রক্তচন্দ্র। এই কারণে বিশেষ এক লগ্নে জন্মানো কন্যার খোঁজ করতে হয় আমাদের। দু একদিনের মধ্যে প্রতাপগড়ের জমিদার রাজবল্লভ সেনের একমাত্র কন্যা কঙ্কাবতীর সম্বন্ধ এলো। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে, উচ্চ বংশ, স্বভাব শান্ত। কুষ্টি বিচার করেও তাতে কোনো দোষ ধরা পড়ল না। যথাসময়ে 4 হাত এক করলাম আমরা। প্রথম প্রথম সমস্ত কিছু ঠিক ছিল, কিন্তু এর পরে হঠাৎই একদিন আমাদের জমিদার বাড়িতে এক সাধক এসে উপস্থিত হন। ঠাকুরমশাই, তার গায়ে গেরুয়া বসন, চোখে মুখে অদ্ভুত এক দৃঢ়তা। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে কোনো ভণ্ড সাধক নন। আমাদের বাড়িতে বেশ কিছুদিন যাবৎ আতিথেয়তা লাভের পরে বিদায়ের পূর্বে সে আমাকে জানালো যে আমাদের পুত্রবধূ কঙ্কাবতীর মধ্যে নাকি বিশেষ এক যোগ আছে, আর সেই যোগ সিদ্ধ করার জন্য তাকে নিজে সাধিকা করতে চাইছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এমন কথা শুনে আমার কি অবস্থায় না হয়েছিল। আমি তাকে স্পষ্ট জানিয়ে দিই, জমিদার বাড়ির পুত্রবধূ কোনো সাধনার বস্তু নয়। সে আমার সঙ্গে বিন্দুমাত্র কোনো তর্ক করেনি, শুধু একবার কঙ্কাবতীর দিকে এমন দৃষ্টিতে তাকিয়েছিল যা ভাবলেই আমার গায়ের রক্ত একেবারে জল হয়ে যায়। এরপর তিনি নিঃশব্দে বাড়ি ছেড়ে চলে যান। কিন্তু ঠাকুর মশাই, সেই সাধকের চলে যাওয়ার পর থেকেই আমাদের বাড়িতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তখন বুঝিনি যে ওই প্রস্থানই আমাদের সর্বনাশের সূচনা করেছে। আর বিষয়খানি যখন বুঝলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কঙ্কাবতী এখন কোথায়? সে নিজের ঘরেই আছে, শুধুমাত্র রাত হলেই সে ঘরের বাইরে আসে। আপনি তো এখানে কিছুদিন থাকবেন, তাই নিজের চোখে পুরো ঘটনাখানি দেখতে পাবে। আর ব্রজরাজ? নিজের স্ত্রীর সেই রূপ সহ্য করতে পারেনি সে। আপনাকে কিভাবে যে কথাটা বলি তারানাথ মশাই, গঙ্গাবতী যে হঠাৎই ভীষণ হিংস্র হয়ে উঠেছে। একদিন ব্রজরাজের চিৎকার শুনে আমরা তার ঘরে যেতেই দেখি গঙ্গাবতী 2 হাতে তার গলা চেপে রেখেছে। বিষয়খানি আমি মেনে নিতে পারিনি। সেদিন রাতে যদিও ব্রজরাজকে আমি আর ওর মা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছিলাম, কিন্তু আর কোনো বিপদ হোক চাইনি। তাই তাকে আমাদের আদি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। সে যদিও বা যেতে চায়নি, কিন্তু আমরা তাকে এক প্রকার বাধ্যই করেছি। তবে কাল সকালে সে ফিরবে। জমিদার মশাই আর বিশেষ কিছু আমায় বললেন না। আহার সেরে আমি সবেমাত্র আরামকেদারায় শরীরখানি এলিয়ে দিয়েছি। চোখে মোটেও ঘুম নেই, তার উপর মনও হাজারো প্রশ্নে দারুণ অশান্ত হয়ে রয়েছে। এমন কি ঘটেছে কঙ্কাবতীর সঙ্গে যে তিনি তা উচ্চারণ পর্যন্ত করতে চাইছেন না? সত্যিই কি সেই সাধক কঙ্কাবতীকে নিজের সম্মোহনে রেখেছে? এ সমস্ত ভাবনার মাঝেই কখন যে হালকা একটা তন্দ্রা ভাব আমাকে গ্রাস করেছিল বুঝতে পারিনি। ঠিক সেই মুহূর্তে নুপুরের তীব্র শব্দ আমার সারা শরীরকে সজাগ করে তুলল। ঘড়ির কাঁটায় চোখ পড়তেই দেখলাম 12টা বাজতে আর মিনিট 10 বাকি। এত রাতে কেই বা নুপুর পরে আমার ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে পারে? ব্যাপারখানা বোধগম্য হচ্ছিল না আমার। সুতরাং আর একটুও সময় নষ্ট না করে প্রায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ঘরে দরজাখানি খুললাম আমি। বাইরে তখন গাঢ় অন্ধকার।
শুধু মাঝে মাঝে দূরের ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। গায়ের শালটা ভালো করে জড়িয়ে নিয়ে পশ্চিমে বারান্দাটার দিকে পা বাড়ালাম। থামের গায়ে টানানো হলদে হয়ে আসা হ্যারিকেনের আলোয় যতটুকু দেখতে পেলাম তাতে সিদ্ধাটা দিয়ে যেন একখানি স্রোত বয়ে গেল। সাদা মোজাইকের উপর স্পষ্টতই ফুটে উঠেছে আলতা মাখা পায়ের ছাপ, যা সোজা সিঁড়ির ধাপ বেয়ে নিচের দিকে নেমে গিয়েছে। যেন কোনো যুবতী সদ্যই আলতার পাখানি রাঙিয়ে নিয়ে হেঁটে গিয়েছে সেখান থেকে। আমিও সেই পায়ের ছাপ অনুসরণ করে ধীরে ধীরে এগোতে লাগলাম বারান্দাটি ধরে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ছাপগুলো অনুসরণ করে একতলার ঘরখানেতে পৌঁছানোর পরই হঠাৎ দেখলাম কোথাও আর পায়ের ছাপখানি নেই। বিষয়খানা বেশ অদ্ভুত মনে হলো আমার কাছে। একজন জলজান্ত মানুষ আলতা পায়ে একতলার ঘরখানির সামনে এসে পৌঁছেছে, কিন্তু এই ঘরখানি থেকে বের হওয়ার পরে পায়ের ছাপ আশ্চর্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছে। আমি বাড়ির বাইরে চৌহদ্দিটা ভালো করে খতিয়ে দেখলাম। আশ্চর্যজনকভাবে একটিও পায়ের ছাপ পেলাম না। অগত্যা এক প্রকার নিরাশ হই আমাকে আবারও ফিরে আসতে হলো নিজের ঘরে। মনে মনে ভাবলাম, ব্যাপারখানি নিয়ে কালকে একবার রাজেশ্বরী দেবীর সাথে আলোচনা করতে হবে। কোনো মতে সেই রাত্রি যা হোক করে পার করলাম আমি। সারা রাত একভাবে জেগে থাকা দরুন সকালে চোখ লেগে গিয়েছিল আমার। কিন্তু দরজায় করাঘাতের শব্দ শুনতেই তৎক্ষণাৎ উঠে বসলাম আমি। বিছানা থেকে নেমে দরজাখানি খুলতেই রাজেশ্বরী দেবী প্রায় হন্তদন্ত হয়ে ঘরের ভিতরে ঢুকলেন। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, তারানাথ মশাই, শীঘ্রই চলুন, অনেক বড় সর্বনাশ হয়ে গিয়েছে। যদিও এখানে আসার পর থেকে একটার পর একটা বিপদের সম্মুখীন হওয়ার ইঙ্গিত আমি পেয়েছি, তবু সেই ঘটনাখানি যে আমাকে বিশেষভাবে বিস্মিত করে তুলেছিল। রাজেশ্বরী দেবীর আতঙ্ক মিশ্রিত কণ্ঠস্বর শোনা মাত্রই আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। পশ্চিমে বারান্দাখানি ধরে সোজা গিয়ে পৌঁছলাম কঙ্কাবতীর ঘরখানির সামনে। সেখানে পৌঁছানো মাত্রই যে দৃশ্যের সম্মুখীন হতে হলো তাতে সকালের প্রাতরাশ করার ইচ্ছেটুকু সেখানেই মন থেকে চলে গেল। আমি দেখলাম কঙ্কাবতীর ঘরের চৌকাঠের ঠিক বাইরে বিড়াল জাতীয় কোনো এক প্রাণীর দেহাবশেষ পড়ে রয়েছে। মাথাখানি আরেক দিকে কাত হয়ে আছে, যেন কেউ দুহাত দিয়ে তার মাথাটি শরীর থেকে আলাদা করার চেষ্টা করেছিল, আর তাতেই প্রাণীটির ঘাড়ের হাড়টি ভেঙে গিয়েছিল। শুধু তাই নয়, শরীর বিভিন্ন অংশ থেকে মাংস কুবলে কুবলে খাওয়া হয়েছিল। সে এক হাড় হিম করা দৃশ্য। অভাগা প্রাণীটার প্রতি আমার গভীর করুণা হচ্ছিল। আমি কখনোই নরহত্যা তো দূরের কথা, জীবহত্যার বিষয়টিকেও সমর্থন করি না। এখানেও আমার বুঝতে বিশেষ অসুবিধা হলো না যে প্রাণীটিকে কোনো তন্ত্র সাধনার কারণেই বলি হতে হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে যেভাবে প্রাণীটিকে হত্যা করা হয়েছে তাতে তার চারপাশে রক্ত ছড়িয়ে থাকার কথা, অথচ আশেপাশে সামান্য রক্তের দাগটুকুও আমার চোখে পড়ল না। এই অস্বাভাবিকতাই আমাকে আরও চিন্তিত করে তুলল। আমি রাজেশ্বরী দেবীকে বললাম, হারুকে ডেকে পাঠান। মনে হয় কাল রাতেই প্রাণীটিকে হত্যা করা হয়েছে। আর সময় নষ্ট করা ঠিক হবে না। উত্তরের বাগানে ওকে পুঁতে দিতে হবে, তারপর আমি এই জায়গাটা শুদ্ধ করে দেবো। এরপর ভাবনা মতোই উত্তরের বাগানে প্রাণীটিকে পুঁতে দেওয়ার পর জায়গাখানি শুদ্ধ করলাম আমি। দ্বিতীয় দিন রাতের বেলায় আমি পুরোপুরিভাবে নিজেকে সজাগ রেখেছিলাম। রাতেও তেমন কোনো আহার করিনি, কারণ পরিপূর্ণ আহার যে গভীর ঘুমের একমাত্র সহায়ক সে কথা আমার অজানা ছিল না। কোনো অবস্থাতেই ঘুমানো চলবে না, এই সংকল্পেই নিজেকে জাগিয়ে রেখেছিলাম। আর বসে থাকতে ইচ্ছা করছিল না, তাই ঘরের ভিতরে পায়চারি করছিলাম এবং অপেক্ষা করছিলাম সেই নুপুরের শব্দটা শোনার। যেই মুহূর্তেই সেই শব্দ শুনতে পাবো সেই মুহূর্তেই তাকে অনুসরণ করতে আরম্ভ করব। গতকাল খানিক দেরি হয়ে যাওয়ায় তার গতিপথ অনুমান করতে পারিনি, তবে আজ আমি নিজেকে সম্পূর্ণ প্রস্তুত রেখেছিলাম। ঠিক সেই মুহূর্তেই নুপুরের শব্দখানি আমার ঘরের সামনে দিয়ে এগিয়ে যেতে লাগলো। হারাধনকে আগে থেকেই বলে রেখেছিলাম সাদা মোজাইকের উপর লাল পাড়ের সাদা শাড়িখানি বিছিয়ে রাখতে। সেই শাড়ির উপর আমি মন্ত্রপুত গঙ্গার জল এবং
খানিক রক্তচন্দনের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, যাতে আলতা মাখা পায়ের ছাপ আরো স্পষ্টভাবে কাপড়ের উপর ফোটে। ঠিক আগের রাতের মতোই নুপুরের শব্দখানি ধীরে ধীরে সিঁড়ির ধাপ বেয়ে নিচের দিকে নামতে আরম্ভ করলে আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। হাতে থাকা লণ্ঠনখানি নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে লাগলাম। ঠিক সেই সময় আমার চোখে পড়ল লাল পাড়ের সাদা শাড়ির উপর ফুটে ওঠা সেই পদচিহ্ন। আরাধনকে আগে থেকে নির্দেশ দেওয়া ছিল যে সেই শাড়িখানি নিয়ে আমার ঘরে অপেক্ষা করবে। ততক্ষণে যে বা যারা এই কার্যকলাপের সঙ্গে যুক্ত তাকে চিহ্নিত করে ফেলবো আমি। এই সিদ্ধান্ত নিয়েই সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। নামতেই দেখি বাড়ির পিছনের দিকের দরজাখানি খোলা, যেন কেউ ওই পথ দিয়েই সোজা বাইরে চলে গিয়েছে। রাজেশ্বরী দেবী বলেছিলেন বাড়ির পিছন দিকে একটি বড় পুকুর রয়েছে, কিন্তু এত রাতে সেই পুকুরের দিকে যাওয়ার উদ্দেশ্য ঠিক কি তা তখনও আমার স্পষ্ট ছিল না। কৃষ্ণপক্ষের একাদশী তিথি, চাঁদের জ্যোৎস্না মাটিতে তেমনভাবে পড়বে না সে বিষয়ে আমি আগে থেকেই অবগত ছিলাম। তবুও হ্যারিকেনের আলোখানের মৃদু রাখলাম যাতে তার তীব্রতা কারোর দৃষ্টি আকর্ষণ না করে। আমি সেই ছায়ামূর্তির পিছন পিছন এগিয়ে যেতে লাগলাম পুকুর ঘাটের দিকে। আকাশে তখন এক ফালি চাঁদ মেঘের আড়াল থেকে কখনো উঁকি দিচ্ছে, আবার কখনো নিজেকে লুকিয়ে নিচ্ছে। পুকুরের চারপাশের গাছগুলো হালকা হাওয়ায় নড়ে উঠে খসখস শব্দ করছে। আমি একটা বড় অশ্বত্থ গাছের আড়ালে নিজেকে লুকিয়ে নিলাম। এরপর দেখলাম সেই ছায়ামূর্তি পুকুরের বাঁধানো সিঁড়ি বেয়ে ধীরে ধীরে জলের দিকে নেমে গেল। নিঃশ্বাস চেপে আমি তাকিয়ে রইলাম। চাঁদের ক্ষীণ আলোয় যেটুকু দেখতে পেলাম তাতে স্পষ্ট বুঝলাম ছায়ামূর্তিটি আর কেউ নয়, বরং কঙ্কাবতী, জমিদার বাড়ির একমাত্র ছেলের বউ। কঙ্কাবতী চাঁদের দিকে দুহাত তুলে জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো, যেন কাউকে আহ্বান জানাচ্ছে। তারপর এক পা করে পুকুরের জলের মধ্যে নিজেকে ডুবিয়ে দিল। এভাবে বেশ কিছুটা সময় গড়িয়ে যেতে লাগলো। যদিও বা সাধারণ মানুষের পক্ষে এতক্ষণ জলের ভিতর নিঃশ্বাস চেপে রাখা প্রায় অসম্ভব, তবে তন্ত্র সাধক কিংবা অঘরীদের এমন সাধনা আমি আগেও দেখেছি। কিন্তু কঙ্কাবতী তো একজন সামান্য গৃহবধূ, তার পক্ষে এ অসম্ভবই বটে। তবুও আমি কোনো শব্দ করলাম না। বেশ কিছু মুহূর্ত পরে হঠাৎ যেন চারিদিকের বাতাস ভারী হয়ে উঠল। পুকুরের এতক্ষণ স্থির থাকা জলের মধ্যে দেখা দিল অদ্ভুত এক অস্থিরতা। ধীরে ধীরে কঙ্কাবতী জলের ভেতর থেকে উঠে এলো, ভেজা বস্ত্র গায়ে জড়িয়ে। বাঁধানো সিঁড়ি বেয়ে সে উঠে গেল পুকুরের অন্য পাড়ে। আমি নিঃশব্দে তাকে অনুসরণ করতে লাগলাম। পুকুরের সামনের দিকে চলে যাওয়া সরু পথ ধরে সে এগোতে লাগলো। কিছুটা দূরেই একটি প্রায় ভগ্ন মন্দির। কঙ্কাবতী সেই মন্দিরের চাতালে গিয়ে বসল। মন্দিরের দরজার একটি পাল্লা বহুদিনের অবহেলায় ভেঙে পড়েছে। আর আশ্চর্যের বিষয়, ভেতরে কোনো মূর্তিই নেই। চাতালের উপর বসে কঙ্কাবতী ধ্যানমগ্ন অবস্থায় বিড়বিড় করে কি যেন জপ করতে লাগলো। আমি দু চোখ বন্ধ করে নিজের শ্রবণ শক্তি জাগ্রত করবার চেষ্টা করলাম। বাতাসের মধ্যেই যে কম্পন সৃষ্টি হচ্ছিল তা আমাকে স্পষ্ট জানিয়ে দিল এ কোনো সাধারণ বীজমন্ত্র নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে গোপন এক তন্ত্রের স্পর্শ। আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালাম না। হ্যারিকেনখানি হাতে নিয়ে নিঃশব্দে ফিরে এলাম জমিদার বাড়িতে। নিজের ঘরে প্রবেশ করে দেখি আরাধন ইতিমধ্যেই কাপড়খানি সামনের কাঠের টেবিলের উপর রেখে গেছে। তার পাশে একটি বড় পিতলের থালা, তাতে বেশ কিছু হরিতকি ও অন্যান্য সামগ্রী সাজানো। আমি পাপড়টির এক কোণা ছিঁড়ে নিয়ে পিতলের থালার উপর রাখলাম। তারপর সব কিছু মিশিয়ে তার উপর ঢাললাম গঙ্গার জল। লাল বর্ণের সেই তরলের মধ্যে কাপড়টি কিছুক্ষণ রাখতেই এক অদ্ভুত গন্ধে পুরো ঘর ভরে উঠল। গন্ধটা অদ্ভুত হলেও আমার অচেনা ছিল না। কাশিতে থাকাকালীন এক তান্ত্রিকের মুখে শুনেছিলাম বিশেষ এক ক্রিয়ায় পশুর রক্ত দিয়ে আলতা প্রস্তুত করা হয়। সেই রক্তের সঙ্গে মেশানো হয় ধুত্র ফুলের বীজ, অশ্বগন্ধার পাতা আর পঞ্চরত্ন গাছের ডাল। সেই আলতা পায়ে লাগিয়ে যে যুবতী পথ চলে তার গতিপথে ধীরে ধীরে বাসা বাঁধে অতৃপ্ত আত্মারা।
তারা সেই ঘ্রাণে আকৃষ্ট হয় আর শেষে অজান্তেই সেই যুবতী নিজের প্রাণ নিজেই বিসর্জন দেয়। কিন্তু কঙ্কাবতীর এমন আচার পালন করার উদ্দেশ্যটা তখনও আমার কাছে স্পষ্ট ছিল না। পরের দিন সকালে জমিদার বাড়ির সংলগ্ন মন্দিরে পুরোহিত পুজোর প্রস্তুতি নিচ্ছিলেন। আমি তাকে জানালাম আজ রাতেই আমাকে কয়েকটি বিশেষ নিয়ম সম্পন্ন করতে হবে। তার জন্য প্রয়োজন ধূত্র ফুলের বীজ, খানিক রক্তচন্দন, একটি কেতকীর মালা, কয়েকটি হরিতকি, সাদা সুতো এবং সর্বোপরি ঈশ্বরের চরণামৃত। পুরোহিত মশাই কোনো প্রশ্ন করলেন না। সম্ভবত আচারটির প্রকৃতি তারও অজানা ছিল না। সব ব্যবস্থাই তিনি করে দেবেন বললেন। সেই রাতে ভগ্নপ্রায় মন্দিরটির পিছনের দেওয়ালের ফাঁকে নিজেকে আড়াল করে রেখেছিলাম। যথারীতি পুকুরে স্নান শেষে ভেজা বস্ত্রেই কঙ্কাবতী হাজির হলো মন্দির চত্বরে। আজ তার হাতে ছিল পুকুরের তলা থেকে তোলা কিছু কাদামাটির দলা। অমাবস্যার ক্ষীণ আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবু দৃষ্টিশক্তির উপর জোর দিয়ে বুঝতে পারলাম সে ধীরে ধীরে মাটিকে মানব দেহের আকার দিচ্ছে। তারপর নিজের গহনাগুলো খুলে এমনভাবে সাজালো যেন এক নববধূকে সাজানো হচ্ছে। আমি নিঃশ্বাস চেপে সেই দৃশ্য দেখছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ পাশ থেকে একটি খাঁড়া তুলল। বেঘর চিৎকারের সঙ্গে পুতুলটির গলায় কোপ। মুহূর্তের মধ্যেই মস্তক আলাদা হয়ে গেল। কঙ্কাবতী কাদামাটি দুহাতে মেখে নিচের সর্বাঙ্গে লাগাতে লাগলো। দূর থেকে মনে হচ্ছিল যেন রক্ত স্নান করছে। এরপর বিকৃত এক হাসি হেসে সে মন্দিরের চত্বরেই লুটিয়ে পড়ল। আরুকে আগে থেকেই সংকেত দিয়েছিলাম। কিছুক্ষণ পর সে উপস্থিত হলো। কঙ্কাবতীর অবস্থা দেখে সে দিশেহারা হয়ে পড়লে আমি তাকে শান্ত করলাম। এই মুহূর্তে ভয় পাওয়া চলবে না, কারণ অশুভ শক্তির সঙ্গে লড়তে হলে মন ও বুদ্ধি দুটোই স্থির রাখতে হয়। কোনোভাবে সেই রাতটা পার করলাম আমি। কঙ্কাবতীর মুখে সেই মন্ত্র উচ্চারণ আমার কাছে এক জটিল ধাঁধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই মন্ত্রের বিষয়ে আমার প্রগাঢ় জ্ঞান না থাকলেও তার সম্বন্ধে খানিক ধারণা ছিল বই কি। দশমহাবিদ্যার বিশেষ কিছু দেবী রয়েছেন যাদের কাছে বলি প্রদানের পূর্বে এই ধরনের মন্ত্র উচ্চারণ করা হয়, কিন্তু বিশেষত কোনো দেবীর কাছে বলি সম্পাদনের আগে এই মন্ত্র উচ্চারণ করা হয় তা সম্পর্কে আমার বিশেষ ধারণা ছিল না। তবে যে ব্যক্তির বা বস্তুকে বলি দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে তাকে নিজের নিয়ন্ত্রণ রাখাতেই সাধক কিংবা কাপালিকরা কিছু বিশেষ দ্রব্যাদি নিজের কাছে সংরক্ষণ করে রাখেন। রাজেশ্বরী দেবী এবং জমিদার মশাইকে সঙ্গে নিয়ে আমি গিয়ে উপস্থিত হলাম সেই সাধকের ব্যবহৃত ঘরটির সামনে। বিশাল আকার কাঠের দরজাটির উপর তালা ঝুলছে। হারাধন আগে থেকেই চাবি হাতে প্রস্তুত ছিল। আমি তাকে নির্দেশ দিতেই সে চাবি দিয়ে তালা খুলে ফেলল। এরপর দরজাটি খুলেই আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। হাতে থাকা লণ্ঠনখানি দিয়ে চারিদিক ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একজন সাধকের কক্ষ যেমন হওয়া উচিত সেই ইঙ্গিত আমি এই ঘরটিতে লক্ষ্য করতে পারলাম না। যদিও চারিদিকে দামি দামি বিলাতি কাঠের আসবাব, খাট, আলমারি, টেবিল সবকিছু একেবারে সাধারণ গৃহস্থালির মতো সাজানো। কোথাও সামান্য তন্ত্রের ইঙ্গিতটুকুও নেই। তবুও আমি খানিক জিনিস উল্টে পাল্টে গণসূত্র খোঁজার চেষ্টা করতে লাগলাম। হঠাৎ বিছানার তোষকের নিচে কিছু একটা দিকে চোখ আটকে গেল। তোষকখানা তুলে দেখতেই আমি দেখতে পেলাম একটি বিশেষ ধরনের ফুল যা কোনো মানুষকে সম্মোহন করার ক্ষমতা রাখে। সঙ্গে ছিল হরিতকি এবং একটি ছোট লোহার পেরেক যার গায়ে লাল সুতো বাঁধা। জিনিসগুলো পরীক্ষা করে সেই স্থানেই রেখে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। যদিও সেগুলো নিয়ে আসার ইচ্ছা আমার ছিল বই, কিন্তু এইভাবে তন্ত্রে ব্যবহৃত কোনো জিনিসই খালি হাতে স্পর্শ করা উচিত নয়। যাই হোক, পরদিন সকালে জমিদার বাড়ির পুরোহিতের কাছে গিয়ে আমি তন্ত্র সাধনার উপযুক্ত উপকরণের বিষয়ে জানালাম। সঙ্গে এও জানালাম যে সাধক এখানে থাকতে এসেছিলেন। সাথে এও জানালাম যে সাধক এখানে থাকতে এসেছিলেন সে কি কোনো প্রকার সাধনা করেছিলেন। কিন্তু পুরোহিত মশাই আমাকে কোনো উত্তর দিতে পারলেন না। অগত্যা আর কি, একাই সেই প্রশ্নের উত্তর খুঁজতে বের হলাম। গ্রামের এ ঘর থেকে ও ঘর জিজ্ঞাসা করেও শ্মশানকালী মায়ের কোনো সন্ধান পেলাম না। তবে একজন আমাকে জানিয়েছিলেন
গ্রামের উত্তরে যে শ্মশানটি রয়েছে সেখানে নাকি একটি পুরনো মা কালীর মন্দির আছে। কিছুটা আশা নিয়ে সেখানে গিয়েছিলাম, যদিও তা ভেস্তে গেল। যদিও গ্রামে কোনো শ্মশানকালী মূর্তি বা প্রতিমা পূজিত না হয়, তাহলে তিনি মাতৃরূপে পুজো করছেন কাকে? আর কঙ্কাবতীকেই বা তিনি কোন দেবীর উদ্দেশ্যে বলি দিতে চাইছেন? এই প্রশ্নগুলো যেন আমার মন থেকে বের হতে চাইছিল না। হেমন্তের শেষ বিকালে সূর্যের ম্লান আলো দিনের শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছিল। একে একে চারিদিকে কুয়াশা জমতে শুরু করলো। সেই কুয়াশার ভেতর থেকেই আমি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। এই শ্মশানটি গ্রামের একেবারে বাইরে, মাঝে মাঝে গভীর অগভীর বন, বলা যায় গুটি কয়েক গাছের বাগানও আছে। সেখানে প্রবেশ করতেই খানিক দূর থেকে একটি গভীর গম্ভীর গলার স্বর আমার কানে পৌঁছালো। কাল সকালেই আমরা সেই কালী মন্দিরে উপস্থিত হব। তোমরা কি বুঝেছো? কিন্তু গুরুমশাই, এই গায়ে তো শ্মশানকালী মন্দির নেই। কে বলেছে মন্দির নেই? যদি তোমরা মন দিয়ে খুঁজে যাও, মা অবশ্যই তোমাদের দর্শন দেবেন। কিন্তু আসল কথা হলো, আমরা সাধারণত শুধু ওপর থেকেই তাকে বিশ্বাস করি, ওপর থেকে তাকে আহ্বান করি। খুব কম সাধকই আছে যারা নিজের সীমার ঊর্ধ্বে গিয়ে দেবীকে আহ্বান করতে পারেন। আর তোমরা যদি প্রকৃত সাধক হও, তাহলে তোমাদের সেই আহ্বান তিনি সাড়া না দিয়ে থাকতেই পারবেন না। একজন প্রকৃত সাধকের পরীক্ষা হলো দেবীর মন্দিরের পথ নিজেই খুঁজে নেওয়া। আমি তোমাদের শুধু তন্ত্র সাধনার কৌশল শেখাতে পারি, কিন্তু দেবীকে আহ্বান করার শিক্ষা, তার সত্তাকে উপলব্ধি করার শিক্ষা তোমাদের নিজেদেরই জানতে হবে। সেই মার্গ দর্শন করার পথে তোমাদের নিজেদেরই হাঁটতে হবে। দেবীর গর্ভগৃহের পথ, যাত্রা পথ সবই নিজেকে খুঁজে বার করতে হবে। মনে রেখো, দেবী তার ভক্তের পরীক্ষা না নিয়ে কখনো তাকে ফলাফল দেন না। তাই দৈবিক শক্তি তোমাকে ক্ষমতাবান বানানোর আগে তোমাকে অবশ্যই পরীক্ষায় নামতে হবে। আমি চুপচাপ সেখানে দাঁড়িয়ে গুরুমশাইয়ের কথাগুলো মন দিয়ে শুনতে লাগলাম। একজন প্রকৃত সাধক এত গভীর অর্থবহ কথা বলতে পারেন, সেটা সেই মুহূর্তে আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। সঙ্গে এও বুঝতে পারলাম, তন্ত্র সাধনার এই পথে আমি যতটুকু লক্ষ্য রেখেছি তার চেয়ে এখনো বহু কিছু শেখা বাকি। কারণ এই সাধনা হলো আত্মিক জ্ঞান। অন্তর থেকে একে না জানলে প্রকৃত সাধক হওয়া কখনোই সম্ভব নয়। সেই চিন্তায় আমি কয়েক পায়ে গেলাম। বনের ভিতর কুয়াশা ক্রমে ঘন হয়ে উঠেছে। পশ্চিমে দিগন্ত লালচে আলোয় ছেয়ে গেছে। জঙ্গলের ঠিক যেখান থেকে আওয়াজখানি আসছিল, আমি সেখানেই পৌঁছলাম। চারিদিক খালি। প্রশ্নটা তখনও বোধগম্য হলো না, একজন মানুষের গলার স্বর কি এভাবে হাওয়ায় মিলিয়ে হারিয়ে যেতে পারে? যেন জলজান্তকেও মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। আমি আশেপাশে ভালোভাবে খুঁজতে লাগলাম। হয়তো সে সেখান থেকে উঠে অন্য কোথাও চলে গিয়েছে, কিন্তু না, কোথাও কোনো চিহ্ন নেই। গ্রামের একদম সীমানায় যে চায়ের দোকানটি রয়েছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই পথ দিয়ে কি কোনো সাধু তার শিষ্যদের নিয়ে গেছেন? না, আমি কাউকে দেখিনি। আমার সমস্ত আশা যেন শেষ হয়ে গেল। সে রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। চারিদিকে ঘন কুয়াশা, আর তার মধ্যে সাদা বস্ত্র পরিহিত এক সাধক দাঁড়িয়ে আছেন। কুয়াশার কারণে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবে তার জলদ গম্ভীর গলার স্বর আমার কানে পৌঁছেছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই যে পথের সন্ধানে বেরিয়েছিস, এই পথ খুঁজে বের করার দায়িত্ব তোর। আমি শুধু তোর সাহায্য করতে পারি, খানিক ইঙ্গিত দিতে পারি, কিন্তু পথের হদিশ তোর নিজেকেই খুঁজে বের করতে হবে। এই গায়ের এমন এক বিশেষ জায়গায় পরিত্যক্ত একটি শ্মশান রয়েছে। সেই শ্মশানের উত্তর পশ্চিম দিকে রয়েছে প্রাচীন এক মন্দির। তবে সেই শ্মশানে পৌঁছাবার রাস্তা তোকে নিজেকেই খুঁজে বের করতে হবে। মনে রাখিস, এই পথ সহজ নয়।
কিন্তু তোর অন্তরে অদম্য জেদ এবং ইচ্ছা শক্তি থাকলে তুই সহজেই সেই মন্দিরটি খুঁজে বার করতে পারবি। সেই মন্দির খুঁজে বের করতে পারলেই তুই কঙ্কাবতীকে উদ্ধার করতে পারবি। স্বপ্ন ভেঙে যেতেই আমি ধড়ফড় করে উঠে বসলাম। সারা গা ঘামে ভিজে গেছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ভোরের আলো ফুটছে। বেশি দেরি করা যাবে না, সকাল সকালই বেরিয়ে পড়তে হবে। যদিও সেই মন্দিরের ঠিক অবস্থান স্বপ্নে জানানো হয়নি, তবে গুরুমশাই বলেছেন এই গায়ের মধ্যেই আরও একটি পরিত্যক্ত শ্মশান রয়েছে। আর আমার মন বরাবর জানাচ্ছিল কাল সেই অগভীর বন ধরে এগিয়ে গেলে আমি সঠিকভাবে সেই শ্মশানে পৌঁছতে পারব। সকাল সকাল জলখাবার খাওয়া সেরে আমি বেরিয়ে পড়লাম সেই শ্মশানের উদ্দেশ্যে। গ্রামের সীমানা পেরিয়ে অগভীর বনে প্রবেশ করতেই অদ্ভুত গা ছমছমে অনুভূতি হলো। চারিদিকে একেবারে নিস্তব্ধ, কোথাও সামান্য পাখির ডাকও নেই। হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো কালো একটি কুকুর। সে আমার দিকে তাকিয়ে বার দুয়েক ডাক দিল। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে বুঝলাম সে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সে যে কিভাবে জানলো আমি কোন পথে যেতে চাই তা কিন্তু আমি বুঝতে পারিনি। অগত্যা উপায়হীনতায় আমি সেই কুকুরটির পিছন পিছন এগোতে লাগলাম। মনে হলো হয়তো সে সেই পরিত্যক্ত শ্মশানেরই প্রহরী এবং আমাকে দেখে বেরিয়ে এসেছে। নিশ্চয়ই বুঝেছে আমি কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি, তাই আবার নিচের স্থানে ফিরে যাচ্ছে। কুকুরটিকে অনুসরণ করে আমি পৌঁছলাম জঙ্গলের একেবারে শেষ সীমানায়। হঠাৎ প্রবল হাওয়া বইতে শুরু করলো। গাছের পাতা সব দুলে উঠল, কিন্তু আমি তেমন গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগোলাম। দেখলাম রাস্তাটি সম্পূর্ণ খালি, কুকুরটির কোনো চিহ্ন নেই। হঠাৎ একটা শক্ত কিছুতে পা ঠেকলো। নিচে হয়ে দেখলাম একটা নোংরা থলে। গ্রামে আসার পর থেকে একের পর এক অলৌকিক ঘটনা আমাকে বারবার ভাবিয়ে তুলেছে। তবুও পরিত্যক্ত সেই শ্মশানটিতে পৌঁছালাম। চারিদিক পোড়া কাঠ, ছিন্ন ভিন্ন কাপড় পড়ে আছে। শ্মশান বেশ বিস্তৃত। গত রাতের স্বপ্নে সাধু বাবা জানিয়েছিলেন উত্তর পশ্চিম দিকে সেই শ্মশানকালী মূর্তিটি থাকবে। আমি হাঁটতে শুরু করলাম। কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ চোখে পড়ল লাল পাথরের তৈরি মা শ্মশানকালীর মূর্তি। দেরি না করে তার দিকে এগোতে লাগলাম, কিন্তু আশ্চর্যের বিষয় মন্দিরের কাছে পৌঁছতেই তাতে রাখা বিগ্রহ দেখে আমার হৃদয় যেন বিস্মিত হয়ে উঠল। মা শ্মশানকালীর চোখ দুটো লাল রঙের কাপড়ে বাঁধা। মনে মনে স্থির করলাম মায়ের এরূপ অবস্থার বিষয়ে আমাকে জানতেই হবে। পরিত্যক্ত শ্মশানটি থেকে বেরিয়ে আবারও গ্রামে ফিরে আসলাম আমি। কখন যে দুপুর হয়ে বিকেল হয়ে গিয়েছে টের পাইনি। বেশ খিদেও পেয়েছিল আমার, তাই গ্রামের মধ্যিখানে অবস্থিত সে বিখ্যাত ময়রার দোকানে মিষ্টি খেতে ঢুকলাম আমি। গোটা দুয়েক জিলেপি ও খান্দ কতক সন্দেশ খেয়ে দোকানের সঙ্গে খানিক খোশ মেজাজে গল্প করতে বসলাম। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো, জয় শ্মশান কালী মায়ের জয়। গলাটা যে কোনো সাধকের তা বুঝেই আমি বাইরে বেরোতে দেখি লাল বসন পরা এক সাধক দাঁড়িয়ে রয়েছে। তার চোখ দুটো আমার উপর এসে পড়তেই যেন হিংসায় আগুনে জ্বলে উঠল সে। এরপর অট্টহাসি করতে করতে সে বলল, কি ভেবেছিস তুই? হ্যাঁ, কঙ্কাবতীর বলি আটকাবি? পারবি না, পারবি না, কোনো দিন পারবি না, বুঝলি? আমি তাকে বলি দিয়ে আমার সাথিকা বানাবো। তার শরীর হবে আমার সাধন ক্ষেত্র। যদি আটকাতে চাস তবে চেষ্টা করে দেখ পারিস কিনা। এই বলে সে হাওয়ায় মিলিয়ে গেল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, কিন্তু জমিদার বাড়িতে ফিরে আসতেই রাজেশ্বরী দেবী জানালেন যে কঙ্কাবতীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বুঝতে আর বাকি রইল না যে সেই কাপালিক তাকে সম্মোহন করে নিজের কাছে ডেকে নিয়ে গিয়েছে। আমি চাইলেই সেই শ্মশানে গিয়ে তার সঙ্গে লড়াই করতে পারতাম, কিন্তু না, তার আগে বিশেষ এক যজ্ঞের আয়োজন করেছিলাম আমি। সূর্য অস্ত যেতেই জমিদার গৃহে যজ্ঞের আয়োজন করা শুরু হলো। জমিদার বাড়ির প্রধান পুরোহিত সেখানে উপস্থিত ছিল। চারিদিকে বড় বড় বৃত্ত অঙ্কন করা হয়েছিল এবং মাঝখানের বৃত্তে বসেছিলেন জমিদার নিজে। যত সময় যজ্ঞ হলো চারিদিক গং গং করে উঠল মন্ত্রধ্বনি এবং কাঁসর ঘণ্টার শব্দ। বেশ কিছুক্ষণ সমস্ত কিছু ঠিকই ছিল। হঠাৎ যেন চারিদিকে প্রবল ঝড় উঠল। কারোর বুক ফাটা আর্তনাদ বারবার এসে পৌঁছতে লাগলো আমাদের কানে। আমি এক বিশেষ মুদ্রা
বৃত্তের মধ্যে প্রতিষ্ঠিত করে বসলাম দশমহাবিদ্যার অন্যতম মহাশক্তি মা ষোড়শীর ধ্যানে। চারপাশের প্রলয় আরো ধ্বংসাত্মক রূপ নিল। মনে হচ্ছিল যেন যজ্ঞস্থলের সমাপ্তি ঘটে যাবে। আমি দেখলাম সেই মুদ্রাটি প্রবল বেগে কাঁপতে আরম্ভ করেছে। আগুনের শিখা যেন আকাশ ছুঁয়েছে। মেঘের ঘনত্ব অন্ধকারকে আরো গভীর করে তুলল। যজ্ঞস্থলের বাতাস কেঁপে উঠল। প্রতিটি শব্দ যেন জীবন এবং মৃত্যুর মধ্যে দোলায়মান। তবুও আমরা মন্ত্রপাঠ চালিয়ে যেতে লাগলাম, কারণ কোনোভাবেই সেই অপশক্তিকে তার প্রভাব বিস্তার করতে দেওয়া চলবে না। প্রায় 10 ঘন্টা যাবৎ চলল সেই যুদ্ধ, অপশক্তিকে নাশ করবার যুদ্ধ। ধীরে ধীরে বাতাস শান্ত হয়ে এলো। এরপর রাজেশ্বরী দেবীকে বললাম তিনি যেন জমিদার মশাইকে নিয়ে আমার সঙ্গে সেই শ্মশানে গিয়ে উপস্থিত হন। আমরা সেই শ্মশানে উপস্থিত হলাম। দেখলাম তান্ত্রিক আমার মন্ত্র বলে বাধা পড়েছে এবং তাতেই তার ভেতরকার হিংস্র সত্তা যেন বের হয়ে এসেছে। তার চিৎকার বাতাসে মিলিয়ে যাচ্ছিল। তীব্র ক্রোধে তার চোখে জোড়া লাল হয়ে উঠছিল। সে বারবার তন্ত্রের মাধ্যমে আমাকে আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু তার প্রতিটা আঘাত আমি মন্ত্রের ঢাল দিয়ে প্রতিহত করতে লাগলাম। জমিদার বাড়ি পুরোহিত আমার সঙ্গেই ছিলেন। তিনি মন্ত্রপাঠ করতে লাগলেন। হঠাৎ তান্ত্রিক তার সর্বশেষ শক্তি একত্র করে আক্রমণ করতে উদ্যত হলে তার গায়ে সেই বিশেষ মন্ত্রপুত জল ছিটিয়ে দিলাম আমি। ধীরে ধীরে তার চারপাশে একটি বৃত্ত আঁকলাম। সেই বৃত্তে বাধা পড়ল তার সমস্ত অপশক্তি। তার চিৎকার আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আমি মন্ত্র বলে তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু এক মুহূর্তের জন্য মনে হলো যেন আমি হেরে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে বনের ভেতরে পাওয়া থলিটির কথা মনে পড়ল আমার। নিজের কাছে রেখেছিলাম সেটা। থলিটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একখানি তামার আয়না এবং কিছু রুদ্রাক্ষ। কাঁপা হাতে রুদ্রাক্ষগুলো ধরতেই মনে হলো এক প্রবল শক্তি আমার শরীরে প্রবাহিত হচ্ছে। আমি জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করলাম। ঠিক তখনই তান্ত্রিক গর্জে উঠল, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, বন্দি করিস না, আমাকে বন্দি করিস না। সময়ের সাথে সেই অর্তনাদ আরও বাড়তে লাগলো। জমিদার মশাই ভয় আঁকড়ে ধরেছিলেন পুরোহিত মশাইকে, তবুও আমি থামলাম না। আয়নাটি সামনে ধরতেই ভয়ঙ্কর সেই তান্ত্রিকের আত্মার প্রতিচ্ছবি তাতে আটকে গেল। তার শরীর যেন টুকরো টুকরো হয়ে যেতে লাগলো আয়নার ভেতরে। কিন্তু আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই আয়নাতে তাকে বন্দি করে নিলাম। এরপর সেই আয়নার চারদিকে ভালো করে রুদ্রাক্ষ পেঁচিয়ে সেটাকে ভরে ফেললাম থলির ভেতরে। এতক্ষণে যেন সবাই বিপদমুক্ত হলো। কঙ্কাবতী এতক্ষণ পর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি তার কাছে গিয়ে বিশেষ একটি ফুল মাথায় ছুঁয়ে দিলাম এবং কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে এলো। আমি বললাম, যে সাধক কঙ্কাবতীকে নিজের সাধিকা বানাতে চেয়েছিল সে আদতে ছিল এক কাপালিক। এক বিশেষ ক্ষমতার লোভে পড়ে সে এমন নিকৃষ্ট কাজ করতেও পিছপা হয়নি। এক সাধনা চলাকালীন বজ্রপাতের ফলে তার মৃত্যু ঘটে। সেই কারণেই তার দেহের কিছু অংশ পুড়ে গিয়েছিল। মৃত্যুর পর থেকেই সেই কঙ্কাবতীকে নিজের সম্মোহনের জালে আবদ্ধ করে রেখেছিল। তবে আপনারা নিশ্চিন্ত থাকুন, কঙ্কাবতী এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনারা জমিদার বাড়িতে ফিরে যান, আমার এখানে বিশেষ কিছু কাজ বাকি রয়েছে। কথা শেষ করেই আমি এগিয়ে গেলাম মায়ের মূর্তির সামনে। কাছে যেতেই দেখলাম দেবীর চোখের বাঁধন আপনা থেকেই খুলে গেছে। তার সম্মুখে অঙ্কিত বৃত্তের মাঝখানে একটি ছোট গর্ত খুঁড়ে আমি সেই থলিটি পুঁতে দিলাম। আজ থেকে দেবী নিজেই সেই অপশক্তিকে নিজের আশ্রয়ে বন্দি করে রাখবেন, কারণ যে নিজের বাঁধনে সকলকে বাঁধতে চায় তার বাঁধনে সে নিজেই বাধা পড়ে।